ওকে আবিদ, আমরা আজকে আলোচনা করব কোষ ঝিল্লি। গত ক্লাসে আমরা প্রোটোপ্লাস্ট নিয়ে মোটামুটি আলোচনা করছি। আজকে কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রোটোপ্লাস্টেরই সব থেকে বাইরের দিকের যে উপাদানটা আছে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি যদিও এটা লিখে করাইতাম, তো দেখতেছি আমার নোটেই মোটামুটি অনেক সুন্দর করে করাইছিলাম, তো ওইখান থেকেই তোমাকে দেখাই দিই, তুমি এরকম করে নোট করে নিও, তাহলেই হবে। দেখো, কোষঝিল্লি হচ্ছে দুনিয়ার সকল কোষের সাধারণ বৈশিষ্ট্য। ঠিক আছে, পৃথিবীতে তুমি যত ধরনের কোষ দেখবা, উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, আদি কোষ বলো, প্রকৃত কোষ বলো, যে কোষ বলো, যে কোষও বলো, সেই কোষের মধ্যে প্রথম যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে কি, তোমার কোষঝিল্লি। ঠিক আছে, একদম বেসিক উপাদান কোষঝিল্লি। কোষঝিল্লি কোনটা? দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে যে লাল কালারের যে ইয়েটা দেখতেছো, বাইরের দিক দিয়ে যে আবরণটা থাকে, এটা হচ্ছে তোমার কোষঝিল্লি। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আগে তোমার কোষ প্রাচীর থাকবে, এবং কোষ প্রাচীরের নিচে যে ঝিল্লিটা থাকবে সেটা হচ্ছে কি, তোমার কোষঝিল্লি। প্রাণী কোষের ক্ষেত্রে ডিরেক্ট কোষঝিল্লি থাকে, কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আগে কোষ প্রাচীর, দেন হচ্ছে তোমার কি, কোষঝিল্লি। ঠিক আছে, দেখো এখানে আমি কোষঝিল্লির দুটো বৈশিষ্ট্য লিখছি। ঠিক আছে, সজীব কোষঝিল্লি বিপাক বা বিক্রিয়া ঘটায়, মানে কোষঝিল্লির মধ্যে বিক্রিয়া ঘটে, মানে কোষঝিল্লির ভিতরে হচ্ছে কি তোমার বিক্রিয়া ঘটে, চলন বা মুভমেন্ট আছে। কোষঝিল্লি কিন্তু সবসময় হচ্ছে যে চলনশীল। কেন চলনশীল আমরা পরের দিকে যে বুঝতে পারবো, যে কোষঝিল্লির চলন বা কেন মুভমেন্ট থাকে। ঠিক আছে, তো কোষঝিল্লি যেটা এক্স্যাক্ট, ঠিক আছে, এটার মধ্যে আরও কিছু তোমার বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, কোষঝিল্লি কীরকম হয়? কোষঝিল্লি হয় স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। আরও হয় বৈষম্য ভেদ্য। তারপরে হয় লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে লিপোপ্রোটিন দ্বারা গঠিত, এবং দ্বিস্তরী। অর্থাৎ কোষঝিল্লির দুইটা স্তর হয়। এমনিতেও দেখে তোমার মনে হইতেছে যে একটা বাট এটাকে যখন তুমি সূক্ষ্মভাবে ভেঙে দেখবা, তখন দেখবা যে এটা দুইটা স্তর আছে, একই রকম দেখতে দুইটা স্তর আছে। আমরা দেখবো কোষঝিল্লির গঠন যখন ভিতরের দিকে ক্লিয়ারলি পড়বো, তখন হচ্ছে এই জিনিসগুলো দেখবো। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, কোষঝিল্লির অনেকগুলো নাম আছে, বুঝছো? কোষঝিল্লির নামের অভাব নেই। ওই কোষঝিল্লি, বাট কোষঝিল্লির অনেকগুলো নাম পাবা। একটা নাম হইতেছে তোমার প্লাজমা মেমব্রেন, একটা নাম হইতেছে, এটাকে অনেক সময় বায়োমেমব্রেনও বলে, এটাকে হায়ালো মেমব্রেনও বলে, এটাকে প্লাজমালেমাও বলে, এটাকে সাইটোমেমব্রেনও বলে, এটাকে সাইটোপ্লাজমিক মেমব্রেনও বলে। দেখো, ওই কোষঝিল্লি, বাট কোষঝিল্লির হচ্ছে কি, এতগুলো নাম তুমি বইয়ের মধ্যে পাবা। বুঝছো? এই কোষঝিল্লির এতগুলো নাম তুমি পাবা। এর মধ্যে প্লাজমা মেমব্রেন যে নামটা আছে, ঠিক আছে, এই যে প্লাজমা মেমব্রেন প্রথম যে নামটা আছে, এই নামটা হচ্ছে দুইজন বিজ্ঞানী সবার প্রথমে নামকরণটা করছেন। সেটা হচ্ছে যে কার্ল নাগেলি ও ক্রামার। হ্যাঁ, লিখে নিও, দুইজন এই প্লাজমা মেমব্রেন এই নামটা স্পেশালি দুইজন বিজ্ঞানী দিছে। সেটা হচ্ছে কার্ল নাগেলি। কীরকম অদ্ভুত নাম, কার্ল নাগেলি ও ক্র্যামার, ফেলা হবে ক্র্যামার। এই দুজন বিজ্ঞানী নামকরণ করছে। ঠিক আছে, আচ্ছা। দেন আসো যে ওই লাইনটা এখানে আবার লেখা আছে যে বিজ্ঞানী নাগেলি সর্বপ্রথম, ক্রামার, দুইটা নাম, বিজ্ঞানী নাগেলি এবং ক্রামার সর্বপ্রথম 1855 সালের দিকে কোষের বাইরে এই প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন। ঠিক আছে,
না গেলে আর কি, আবিষ্কার করেন, নামকরণ করেন, যেটা বলে সেটা। আচ্ছা, এবার আমরা কোষ ঝিল্লির বেসিক গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কোষ ঝিল্লির বেসিক গঠন নিয়ে আলোচনা করব। তো গঠনে কি আছে, কোষ ঝিল্লি দেখতে কীরকম, ঠিক আছে, তা নিয়ে বহু বিজ্ঞানী বহু কথা বলছে, মানে কীরকম হবে এটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক ধরনের কথা বলছে, এবং এক এক বিজ্ঞানীর কথা অনুযায়ী কোষ ঝিল্লি যে আছে এক এক রকমভাবে দেখানো হয়েছে, মডেল দেখানো হয়েছে। তো তোমার বইয়ে 3-4টা মডেলের কথা বলছে, মানে যেই বিজ্ঞানী কোষ ঝিল্লিকে যেরকম বলছে ওইটাই ওই বিজ্ঞানীর একটা মডেল, ঠিক আছে। তো তোমার বইয়ে 4টা মডেলের কথাই মেনলি বলা আছে, হ্যাঁ, 4টা মডেলের কথাই মেনলি বলা আছে। তো প্রথম যে মডেলটা আসছে সেটা হচ্ছে যে 1943 সালে, কত সালে, 1943 সালে বিজ্ঞানী ড্যানিসলি অ্যান্ড ডেপসন, এই দুজন বিজ্ঞানী, ঠিক আছে, ড্যানিসলি আর কি ডেপসন, এই দুজন বিজ্ঞানী কোষ ঝিল্লির গঠন ব্যাখ্যায় একটা মডেল, তোমার সুনির্দিষ্ট মডেল উপস্থাপন করে। সেই মডেলটার নাম হচ্ছে গিয়ে তোমার স্যান্ডউইচ মডেল। সেই মডেলটার নাম কি, স্যান্ডউইচ মডেল উপস্থাপন করছে। তো স্যান্ডউইচ মডেল সম্পর্কে তোমার বইয়ে খুব বেশি কিছু বলা নেই, ঠিক আছে, স্যান্ডউইচ মডেল সম্পর্কে তোমার বইয়ে খুব বেশি কিছু বলা নেই, জাস্ট এতটুকু বলা আছে যে, বললাম না 2 লেয়ার বিশিষ্ট, দেখো একটা লেয়ার হচ্ছে যে উপরের এতটুকু, আর একটা লেয়ার হচ্ছে যে এই এতটুকু, ঠিক আছে। তো এই যে এইখানে এই যে একটা মাথা আর 2টা এরকম লেজ দেখতেছো না, ছোট করে একটা মাথা 2টা লেজ, ঠিক আছে, এটাকে বলা হয় ফসফোলিপিড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফসফোলিপিড, হ্যাঁ। আর উপরের দিকে হচ্ছে একটা প্রোটিনের স্তর থাকে, এই যে উপরে লাল কালারের যে তুমি গোল গোল অংশ দেখে দেখছো প্রোটিন, তার মানে প্রোটিন আর ফসফোলিপিড মিলে একটা লেয়ার, ঠিক আছে। আর নিচের দিকেও সেম, প্রোটিন আর ফসফোলিপিড মিলে আরেকটা লেয়ার, 2টা লেয়ার, এই কারণে হচ্ছে বাইলেয়ার বলা হয়, ফসফোলিপিড বাইলেয়ার বলা হয়। আচ্ছা, এখানে বাইলেয়ার লিখছি না, বাইলেয়ার কি, এই যে ফসফোলিপিডের উপরে একটা লেয়ার, নিচে আরেকটা লেয়ার, দ্যাটস হচ্ছে বাইলেয়ার, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ তুমি খাইছো না, স্যান্ডউইচে কী হয় যে একটার উপর আরেকটা বসায় দেয়, এখানেও দেখো যে একটা লিপিড স্তরের উপর আরেকটা লিপিড স্তর বসানো, দ্যাটস হচ্ছে যে এটা স্যান্ডউইচ মডেল বলছে। তো স্যান্ডউইচ মডেল সম্পর্কে যদি তোমার পরীক্ষায় আসে যে স্যান্ডউইচ মডেল ব্যাখ্যা করো, তো তুমি এতটুকুই চিত্র দিয়ে ব্যাখ্যা করবা, ঠিক আছে, এতটুকুই চিত্র দিয়ে ব্যাখ্যা করবা। আচ্ছা, এখানে যে এই ফসফেটটা আছে না, যে ফসফেট যে অংশটুকু আছে, ফসফেটটা দেখতে কিন্তু এরকম এরকম 2টা লেজ থাকে, এই যে গোল দিয়ে আমি যে ইয়ে করছি, তো এই যে গোল যে অংশটুকু আছে এটাকে বলা হয় হেড অংশ, ফসফেট হেড, ঠিক আছে, ফসফেট হেড। এই হেডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পানিগ্রাহী, অর্থাৎ পানি আকর্ষী, পানি আকর্ষণ করে। আর এই যে লেজ যে অংশটুকু আছে, ঠিক আছে, এই লেজের বৈশিষ্ট্য হচ্ছে পানি বিকর্ষী, এই লেজের বৈশিষ্ট্য হচ্ছে কি, পানি বিকর্ষী, এই 2টা হচ্ছে যে বৈশিষ্ট্য। তাহলে আমরা স্যান্ডউইচ মডেল সম্পর্কে যতটুকু জানলাম এতটুকুই তুমি তোমার পরীক্ষার মধ্যে ব্যাখ্যা করলেই হয়ে যাবে, আর এক্সেস কিছুর দরকার নেই। আচ্ছা, এছাড়াও আরও কিছু মডেল আছে, যেমন ব্যানসনস মডেল, হ্যাঁ, এই সম্পর্কে তোমার বই কিছু দেওয়া নেই, জাস্ট নামটা লেখা আছে ব্যানসনস মডেল। তারপর হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল, এটা একটা হচ্ছে কি কোষ ঝিল্লিরই মডেল। দেন সবার শেষে আসে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এবং এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে সিঙ্গার আর নিকলসন দিছে 1972 সালের দিকে, ফ্লুইড মোজাইক মডেল, হ্যাঁ। তো এই মডেলটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে, এই মডেলটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কারণ এটা পরীক্ষার মধ্যে আসে যে ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করো। দেন তোমার ওই মডেলটার ভিতরে কি ব্যাখ্যা করছে না করছে এই জিনিসগুলো তোমাকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এবার আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল। এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে আইসবার্গ মডেল। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল এই নামগুলো কেন আসছে, যে ফ্লুইড মানে কি তুমি বুঝতে পারতেছো যে পানি, হ্যাঁ, আর মোজাইক বলতে, মোজাইক আমি তোমাকে কীভাবে বোঝাই, তুমি মোজাইক করা চিত্র দেখবা, মোজাইক করা চিত্র বলতে ছোপ ছোপ দাগ দিয়ে, মনে করো একটা ছবি তৈরি করছে, ওই ছবিটা হচ্ছে যে স্পষ্ট না, জাস্ট ছোপ ছোপ দাগ দিয়ে তৈরি করা, এরকম থাকে না কিছু আর্ট, যেমন ওই কোথায় জানি আমি দেখছিলাম এগুলো, তুমি এগুলো বিভিন্ন বাসা বাড়ি সজ্জার কাজে হচ্ছে যে আর্টগুলো দেখবা মোজাইক করা থাকে, তুমি
তুমি একটু ইন্টারনেট সার্চ করে দেখো যে মোজাইক জিনিসটা কি, তাহলে বুঝতে পারবা। তো এটাকে এই কারণে হচ্ছে ফ্লুইড মোজাইক বলা হয়। আর এটাকে আইসবার্গ মডেল বলার একটা কারণ আছে। কেন আইসবার্গ মডেল বলে আমরা পরের দিকে যখন চিত্রটা আর্ট করব তখন তুমি বুঝতে পারবে। তো সবার ফ্লুইড মোজাইক মডেল ইয়ে করার আগে আমি হচ্ছে যে এখানে মেইনলি কী কী জিনিস থাকে সেই জিনিসগুলো লিখে নিই, ঠিক আছে। এখানে মানে এই মডেলের ভিতরে তুমি চারটা মেইন, মোটামুটি তাকে চারটা মেইন জিনিস পাবা, ঠিক আছে। চারটা মেইন জিনিস পাবো। সবার প্রথম যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার, এটা কি ফসফোলিপিড বাইলেয়ার? কি তুমি ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটা দেখছো যে এইখানে তোমার একটা ফসফেট গ্রুপ থাকবে, এরকম ফসফোলিপিড থাকবে, এটাকে ফসফোলিপিড বলতেছে, ঠিক আছে। কারণ এই জিনিসটা হচ্ছে কি ফসফেট আর লিপিডের সংমিশ্রণ, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি ফসফেট আর লিপিডের সংমিশ্রণ, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ফসফেট হেড। আমি একটু আগে বললাম ফসফেট হেড, এবং ফসফেট হেড বলতে হেড নাম দিলাম, হেড বা ফসফেট হেড বলতে পারো। এবং এটাতে থাকে কি জানো, ফসফেট বলতে যে এটা PO4 3- এইটা হেড, ফসফেট হেড, ঠিক আছে। এবং এটাকে তোমার বললাম যে এটা হচ্ছে কি পানিগ্রাহী, পানি আকর্ষী, ঠিক আছে। তো এটার মধ্যে আরও একটা জিনিস থাকে, ঠিক আছে। এটার মধ্যে এক অণু গ্লিসারলও থাকে। তার মানে ফসফেট যে হেড আছে এই হেড জিনিসটার মধ্যে তুমি দুইটা জিনিস পাবা, এক পাবা গ্লিসারল, ফসফেট হেডের মধ্যে দুটো জিনিস থাকে, গ্লিসারল, হ্যাঁ, আর হচ্ছে কি এই যে PO4 3- ফসফেট, ঠিক আছে। আর নিচের এই অংশটুকু হচ্ছে যে এই যে এই অংশটুকু লেজ, এই লেজটা মূলত ফ্যাটি অ্যাসিডের, ঠিক আছে। এই লেজটা মূলত হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডের, ফ্যাট, সোজা কথা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে গ্লিসারল আর ফসফেট মিলে হইলো তোমার ফসফেট হেড, আর লেজটা হচ্ছে কি তোমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, লিপিড। তো এই কারণে ফসফেট আর লিপিড মিলে একসাথে বলা হচ্ছে ফসফোলিপিড। আর বাইলেয়ার বলার কারণ তুমি দেখবা যে একটু পর আমরা যখন আঁকাবো দেখবো যে এইরকম দুইটা ফসফেট হচ্ছে যে ফসফোলিপিড এরকম করে মিলে এরকম লাইন তৈরি করছে, হ্যাঁ, দুইটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এরকম দুইটা লেয়ার মিলে হচ্ছে যে তোমার ইয়ে তৈরি করছে। আচ্ছা, যাই হোক, তো প্রথম জিনিসটা আশা করি বুঝতে পারছো। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কি প্রোটিন, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন। তো মেমব্রেন প্রোটিন মূলত 3 প্রকার তুমি হচ্ছে যে মেমব্রেন প্রোটিন দেখতে পারবা, 3 প্রকার মেমব্রেন প্রোটিন। তো প্রথমটা এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, এটার আরও একটা নাম আছে, ঠিক আছে, ট্রান্স মেমব্রেন প্রোটিন, এটার আরেকটা নাম আছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। আচ্ছা, ট্রান্স মেমব্রেন প্রোটিনের বাংলা হচ্ছে যে আন্তঃঝিল্লি প্রোটিন, ঠিক আছে, আন্তঃঝিল্লি প্রোটিন। কেন এটাকে ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্স মেমব্রেন প্রোটিন বলা হয় আমরা একটু পরের দিকে বুঝবো, ঠিক আছে। আরেকটা আছে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। আরও একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটার নাম হতেছে তোমার মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন। আচ্ছা, এই 3 প্রকার প্রোটিন সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম, ঠিক আছে। এই 3 প্রকার প্রোটিন সম্পর্কে আইডিয়া পেলাম। এগুলো আমরা দেখবো যে এইগুলো কোথায় এর ভিতরে কিভাবে থাকে না থাকে, এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা,
আরও কিছু গুরুত্বপূর্ণ, এবার 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা আলোচনা করবো, সেটার নাম হইতেছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। ওয়েট, ঠিক করে নিই। দুইটা জিনিস, গ্লাইকোলিপিড, হ্যাঁ, আর গ্লাইকোপ্রোটিন, এই দুটো জিনিস একত্রে মিলে গ্লাইকোক্যালিক্স তৈরি হবে। গ্লাইকোলিপিড আর প্রোটিন একত্রে মিলে কি তৈরি হবে? গ্লাইকোক্যালিক্স তৈরি হবে, ঠিক আছে? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, গ্লাইকোলিপিড এর ভিতরে কি কি আছে জানো? এর ভিতরে থাকে হচ্ছে তোমার গ্লুকোজ প্লাস ফসফোলিপিড, আর গ্লাইকোপ্রোটিনে থাকে গ্লুকোজ প্লাস প্রোটিন, এই দুটা। তাহলে গ্লুকোজ আর প্রোটিন যখন মিশ্রিত হবে তখন হচ্ছে আমরা এটাকে বলবো কি? গ্লাইকোপ্রোটিন। আর গ্লুকোজ আর ফসফোলিপিড যখন একত্রিত হবে তখন হচ্ছে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন এক জায়গায় হয়ে তৈরি করে হচ্ছে কি? তোমার গ্লাইকোক্যালিক্স। এটা হচ্ছে আমরা কি ওই আইসবার্গ যে মডেল বা হচ্ছে ফ্লুইড মোজাইক যে মডেল আছে সেই মডেলের মধ্যে হচ্ছে যে আমরা দেখতে পারবো। এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট থিং হইতেছে গিয়ে কোলেস্টেরল। কোলেস্টেরল, এই কোলেস্টেরল মূলত এক প্রকার লিপিড জাতীয় পদার্থ। তাহলে এই জিনিসগুলোই আমরা হচ্ছে মোটামুটি মানে এই জিনিসগুলো মিলায় হচ্ছে যে আমরা একটা মডেল দাঁড় করাবো, বা যে ফ্লুইড মোজাইক যে মডেলটা আছে সেই মডেলটা তৈরি হবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, চলো আবার আমরা জিনিসটাকে আঁকানোর চেষ্টা করি। আমি যেভাবে আঁকাবো তুমি পরীক্ষার খাতায় ওইভাবে আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, কোলেস্টেরল অংশটুকু বাদ পড়ে গেল, কোনো সমস্যা নেই। আমরা এবার এদের কম্বাইন করে একটা মডেল দাঁড় করাবো। তো মডেলের মধ্যে প্রথম যে জিনিসটা তুমি নিবা, আমি এটা একটু আলাদা কালার দিয়ে দেখাইতেছি, বড় করে নিবা। এটা হইতেছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে এটাকে একটু গাঢ়, নিচের দিকের অংশটুকু গাঢ় করে নিলা। ঠিক আছে, উপরের দিকের অংশটুকু একটু গাঢ় করে নিলা সুন্দর করার জন্য। ঠিক আছে, তুমি এগুলো যদিও পেন্সিল দিয়ে আঁকাবা, আমি কালার পেন দিয়ে আঁকাইতেছি। তো এটা কি জানো? এটা হচ্ছে শুরু করলাম আমরা ইন্টিগ্রাল প্রোটিন দিয়ে। এই যে ইন্টিগ্রাল প্রোটিন এই জায়গাতে আছে, দেখো এই জায়গাতে লিখছি, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন। হ্যাঁ, ইন্টিগ্রাল প্রোটিন। তো ইন্টিগ্রাল প্রোটিনের নিচ দিয়ে, এই প্রোটিনের হচ্ছে যে নিচ দিয়ে তুমি দিবা। আচ্ছা, ইন্টিগ্রাল প্রোটিন তুমি দিলা, ঠিক আছে? আমি এটা পরে লিখতেছি যে এটার নাম হচ্ছে কি? ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, কোষ ঝিল্লিটা প্রোটিন দিলা, তারপর হচ্ছে কি করবা? তুমি ফসফোলিপিডের বাইলেয়ারগুলো তোমার ইচ্ছা মতো দিয়ে নিবা, মানে যতটুকু তোমার লাগে ততটুকু তুমি হচ্ছে দিয়ে নিবা, ঠিক আছে? আমি পেন্সিল ইউজ করি, তাহলে মুছামুছি করতে একটু সুবিধা হবে। আচ্ছা, এরকম করে গোল গোল দাগ দিয়ে তুমি হচ্ছে কি করে নিবা? তুমি হচ্ছে যে ইয়েগুলো দিয়ে নিবা এরকম করে, দিয়ে নিবা। যেমন হয় হোক, তুমি তোমার মতো করে আঁকাই নিবা আর কি। আঁকানোটা দেখো, এটা তোমার পরীক্ষার খাতায় যে হচ্ছে যে আঁকাইতে হতে পারে, বুঝছো? এরকম করে দিলে সবগুলো সেম। এরকম করে তাহলে দুইটা করে, ওই যে ফসফেট হেড,
একটা লেয়ার তৈরি করে নিলে, যে ফসফোলিপিডের বাইলেয়ার কথা বলতেছিলাম, এই যে এটা একটা লেয়ার, আর এই দিক দিয়ে তুমি একটা লেয়ার মনে করো বানায় নিলা, ঠিক আছে, এই দিক দিয়ে একটা লেয়ার বানায় নিলা। এই কারণে আমি এটাকে বলতেছিলাম বাইলেয়ার করে চিল্লাচ্ছিলাম এতক্ষণ ধরে, বুঝছো? তাহলে ফসফোলিপিডের বাইলেয়ারটা তুমি সুন্দর করে প্রথমে এরকম করে আঁকায় নিলাম। তাহলে আমরা যে যে গঠন উপাদানগুলো লিখছি তার মধ্যে কোন দুটো জিনিস চলে গেছে? ফসফোলিপিড বাইলেয়ার চলে গেছে, আর ইন্টিগ্রাল প্রোটিন গেছে। এখনও হচ্ছে যে কি আর দুই প্রকার প্রোটিন বাকি আছে। দুই প্রকার প্রোটিনের এই দিক দিয়ে তুমি হচ্ছে আরেকটা প্রোটিন আঁকায় নাও। এটা আমি কালো কালার দিয়ে দেখা দিলাম, ডাবল করে এখানে একটা আঁকায় নিব প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিনটা হইতেছে কি তোমার পেরিফেরাল প্রোটিন। এই যে পেরিফেরাল প্রোটিনের কথা বলতেছিলাম, পেরিফেরাল প্রোটিন। আচ্ছা, এটাকে পেরিফেরাল প্রোটিন কেন বলা হয় জানো? বাইরের দিকে লাগানো থাকে, মানে একদম ভিতরে না, ফসফোলিপিডের ভিতরে না, একদম বাইরের দিকে, হচ্ছে যে বাইরের অংশে লাগানো থাকে। আর এটাকে ইন্টিগ্রাল প্রোটিন বলা হচ্ছে যে এটা হচ্ছে যে একদম লিপিডের লেয়ার ভেদ করে তৈরি হয়েছে। দেখো ফসফোলিপিড যে বাইলেয়ার আছে, সেই বাইলেয়ার হচ্ছে ভেদ করে এটা তৈরি হয়েছে, তাই হচ্ছে এটা কি ইন্টিগ্রাল প্রোটিন। হ্যাঁ, এটাকে বলছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। ট্রান্স মানে কি একদম ভেদ করে গেছে, মানে দুইটা স্তরকে ভেদ করে এই প্রোটিনটা গেছে। হ্যাঁ, এটাকে হচ্ছে যে ট্রান্স মেমব্রেন প্রোটিনও বলে অথবা ইন্টিগ্রাল প্রোটিন বলে, বড় প্রোটিনটাকে। আর এটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। আরও একটা প্রোটিন আছে, এটা হচ্ছে কি যে লিপিড সম্পৃক্ত প্রোটিন। কই গেল? মেমব্রেন প্রোটিন, যেটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে? আরে একটু ভুল লিখে ফেলছি, এখানে আমি মেমব্রেন প্রোটিন লিখছি, এখানে মেমব্রেন প্রোটিন লিখছি। এটা হচ্ছে যে মেমব্রেন প্রোটিন না, 3 নম্বর ভাগ, তো এটা তো এটারই একটা ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার কি জানো, লিপিড সম্পৃক্ত প্রোটিন। সরি, আমি বুঝতে পারিনি। লিপিড সম্পৃক্ত প্রোটিন, তুমি এটার নাম থেকেই বুঝতে পারতেছো এটা লিপিডের সাথে সম্পৃক্ত, বুঝছো? এরা কি করবে? এরা হচ্ছে যে সম্পূর্ণটা ভেদ না করলেও মোটামুটি ইয়ে পর্যন্ত ভেদ করে, ঠিক আছে? মোটামুটি এখানে দেখাইতে পারতেছি না, আমি ইয়ে করে দেখাইলাম। তোমার বইয়ে দেখবে যে এরকম করেই দেখানো আছে, 3টা নলের মতো দেওয়া আছে, হ্যাঁ, নলের মতো। এদেরকে বলা হইতেছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এদেরকে কি বলা হলো? লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে? এই লিপিড সম্পৃক্ত প্রোটিনগুলো কি হয় জানো? এই যে লিপিডের ভিতর পর্যন্ত, মানে এগুলো ভিতরে মাঝখান পর্যন্ত, মানে এই অবধি মনে করো ঢোকানো, এই অবধি সম্পূর্ণ ভেদ করবে না, প্রায় অর্ধেক পর্যন্ত বা কিছু দূর পর্যন্ত আছে যে লিপিড সম্পৃক্ত প্রোটিনগুলো আসে, ঠিক আছে? তার মানে আমাদের কি গেছে বলো? যে ফসফোলিপিড বাইলেয়ার আমি দেখাই ফেলছি, 3 প্রকার প্রোটিনও আমি সুন্দর করে বোঝাই দিয়েছি যে 3 প্রকার প্রোটিন কোথায় থাকে। আরেকটা উপাদান ছিল না, কোলেস্টেরল? তো তুমি একটা কোলেস্টেরলও দেখায় দাও, ঠিক আছে? এই যে এরকম করে একটা মোচার মতো দেখা দিলে, এটা হচ্ছে কি তোমার কোলেস্টেরল, 4 নাম্বার যে উপাদানটা। তাহলে আরও একটা উপাদানকেও কি তুমি চিত্রের মধ্যে দেখাই দিলা, ঠিক আছে? আরও একটা উপাদানকেও কি করলা, তুমি চিত্রের মধ্যে দেখাই দিলা। তাহলে আরেকটা জিনিস বাকি আছে, যে গ্লাইকোক্যালিক্স। তাহলে তোমাকে এবার গ্লাইকোক্যালিক্স বানাইতে হবে। তো আমি কি করলাম, গ্লাইকোক্যালিক্সের ভিতরে কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে। কি থাকে? গ্লাইকোপ্রোটিন। তো গ্লাইকোপ্রোটিনটা বানানোর জন্য কি করবো জানো? এখানে একটা প্রোটিন দিয়ে নিলাম, এখানে একটা কি করলাম, প্রোটিন দিয়ে নিলাম, ঠিক আছে? এটা কোন প্রোটিন জানো? এই যে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এটা হচ্ছে কি প্রোটিন বলো তো? মূলত লিপিড সম্পৃক্ত প্রোটিন। এটাই কিন্তু লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো একটা লিপিড সম্পৃক্ত প্রোটিন আমি এই জায়গাতে আঁকাইলাম, এর সাথে গ্লুকোজ অ্যাড করে দেবো, গ্লুকোজ চেইন। গ্লুকোজ চেইন আঁকাই দিলাম, এটা হচ্ছে গ্লুকোজের চেইন, হাইড্রোকার্বন, ঠিক আছে? গ্লুকোজ চেইন। তো এই যে লিপিড আর এই যে প্রোটিন, ঠিক আছে? এই যে প্রোটিন আর এই যে গ্লুকোজ আর প্রোটিন মিলে কি তৈরি হলো? এই দুইটা মিলে একত্রে তৈরি হবে গ্লাইকোপ্রোটিন। কি তৈরি হবে?
গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, তুমি গ্লাইকোপ্রোটিনও তৈরি করে ফেলছো। আরেকটা জিনিস তৈরি করতে হবে, গ্লাইকোলিপিড। কী করতে হবে? গ্লাইকোলিপিড। তো এটাই তো মনে করো তোমার ফসফোলিপিড, তাই না? এটাই তো তোমার ফসফোলিপিড। এই যে এটা, এই অংশটুকু তো একটা ফসফোলিপিড। তো এইখানেই আমি একটা গ্লাইকোলিপিড বানাই দিব। দেখো আমার কাছে তো ফসফোলিপিড আগে থেকে আছে, কি দরকার? গ্লুকোজ চেইন দরকার। তো এখানে আমি একটা গ্লুকোজ চেইন সুন্দর করে অ্যাড করে দিলাম। নাও, আজব হয়ে গেছে চেইনটা, বাট এই যে ওইটার মতোই আর কি, গ্লুকোজ চেইন অ্যাড করে দিলাম। তো দেখো এটা হচ্ছে কার সাথে যুক্ত আছে? একটা লিপিড আর একটা কি গ্লুকোজ। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি তোমার, এটা হইতেছে তোমার গ্লাইকোলিপিড। ঠিক আছে, তাহলে এইটাকে আর এইটাকে, চেইন দুইটাকে একত্রে তুমি কি বলতে পারো? গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড, ঠিক আছে। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন একত্রে তুমি বলবা এদেরকে কি? গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা যাবতীয় জিনিস অ্যাড করে ফেলছি। ঠিক আছে, যাবতীয় জিনিস অ্যাড করে ফেলছি। তাহলে এটাই হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেলের চিত্র। ঠিক আছে, আরও কিছু জিনিস আমি এখান থেকে বলে নিই। এটাকে তুমি দুইটা মোটামুটি অংশে ভাগ করতে পারবা। এইটা একটা অংশ, ঠিক আছে, আর উপরের দিককার সব কিছু মিলে হচ্ছে কি আরেকটা অংশ। কয়টা অংশ পাইলা? দুইটা অংশ পাইলা। তো এই অংশটুকু হচ্ছে কোষের বাইরের দিক। মানে ধরো এটা একটা কোষ, প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ ধরো, তো প্রাণী কোষ ধরো, হ্যাঁ প্রাণী কোষ। তো প্রাণী কোষের ভিতরের দিকে মনে করো নিউক্লিয়াস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে বাদ বাকি যা যা থাকা লাগে সব কিছু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সব কিছু আছে। তো বাইরের দিকে এটা তো তোমার কোষ ঝিল্লি, তাই না? এটা হচ্ছে কি তোমার কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির এইটা হচ্ছে যে তোমার ভিতরের দিকের অংশ, গোলাপি কালার অংশটুকু, আর এই কালো কালার অংশটুকু হচ্ছে বাইরের দিকের অংশ, তাই না? ঠিক আছে, এই কালো কালার অংশটুকু হচ্ছে যে উপরের অংশটুকু, অর্থাৎ বাইরের দিকের অংশ। আর এই যে গোলাপি কালার যে তুমি জিনিসটুকু দেখতে পারলা, এটা হচ্ছে কি তোমার ভিতরের দিকের অংশ, মানে কোষের ভিতরের দিকের অংশ, ভিতরের দিকের অংশ, কোষের ভিতরের দিকের অংশ, বুঝছো? এখন কিছু কথা বলি। কথা হচ্ছে যে এটাকে মোজাইক মডেল কেন বলা হয়? মোজাইক মডেল কেন বলা হয় জানো? এই যে লিপিড যে স্তরগুলো আছে না, লিপিডের মধ্যে যে প্রোটিনগুলো তুমি দেখতে পাচ্ছ না, বিভিন্ন জায়গায় জায়গায় প্রোটিনগুলো, এরা সবসময় ভাসতে থাকে, হ্যাঁ, এবং উপর থেকে দেখতে মনে হয় যে মোজাইকের মতো ছোপ 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 দাগ বা ছোপ ছোপ কণা। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। যে লিপিডের উপর একটা জিনিসের উপর তোমার ভাসতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর এটাকে আইসবার্গ মডেল কেন বলা হইতেছে? ওই সেম কারণেই, ঠিক আছে। আইসবার্গ মডেল হচ্ছে সেম কারণেই বলা হইতেছে যে ওই সিঙ্গার আর নিকলসন বলছিল যে সমুদ্রের মধ্যে যেমন হচ্ছে যে আইস বা বরফ ভাসতে থাকে, তুমি এটা দেখবা সমুদ্রের মধ্যে বরফ ভেসে বেড়ায় ক্ষুদ্র ক্ষুদ্র, সেরকম এই লিপিডগুলোর উপরে হচ্ছে তোমার এই প্রোটিনগুলো বরফের মতো ভেসে বেড়ায়। দ্যাটস ওয়াই এটাকে আইসবার্গ মডেল বলছিল হচ্ছে তোমার সিঙ্গার আর নিকলসন, এই দুজন বিজ্ঞানী। ওকে, আচ্ছা, তো এখানকার যে কোলেস্টেরলগুলো আছে, ঠিক আছে, যে কোলেস্টেরলগুলো আছে এগুলো কিন্তু জায়গা পরিবর্তন করে, অর্থাৎ ওর জায়গায় চলে যায়, ওর জায়গায় চলে আয়, হ্যাঁ। তো এই চলনটাকে, মানে কোলেস্টেরল যে চলাচল করতেছে, এই চলনটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা কিসের চলন? যে সরি, কোলেস্টেরল না, লিপিডের চলন, লিপিডের অবস্থান পরিবর্তন। আচ্ছা, দেখলাম
এবার হচ্ছে কোষঝিল্লির রাসায়নিক উপাদান। ঠিক আছে, কোষঝিল্লির রাসায়নিক উপাদান দেখবো আমরা। আচ্ছা, আমরা ইয়ে থেকে যতটুকু দেখা লাগে দেখছি, আমরা হচ্ছে এবার বই থেকে দেখার চেষ্টা করব। ঠিক আছে, বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো দেখার চেষ্টা করব, যে রাসায়নিক উপাদান। ঠিক আছে, আচ্ছা দেখো, তো কোষঝিল্লিতে প্রোটিন থাকে প্রায় 60-80%, এটা তোমার মুখস্থ রাখতে হবে। লিপিড থাকে 20-40%, বা ওই ফসফোলিপিড যে অংশটুকু, এবং পলিস্যাকারাইড, কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড থাকবে, সেটা হচ্ছে কত 4-5%। এই ইনফরমেশনটুকু আমি দাগাই দিছি, মুখস্থ করে রাখবা। ঠিক আছে, তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের 75% হচ্ছে কি লিপিড। তুমি যদি একটা কোষঝিল্লিকে শুকাও, ঠিক আছে, কোষঝিল্লিকে শুকায় ফেলো, তাহলে ওটার 75% তুমি কি পাবা, লিপিড পাবা, অর্থাৎ কোষঝিল্লি লিপিড দ্বারাই তৈরি। তাহলে এই ইনফরমেশনটাও তোমার জন্য কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তো লিপিডের মধ্যে 5 রকম লিপিড শনাক্ত করা হয়েছে। হ্যাঁ, তো একটা হচ্ছে সরল, সেটা হচ্ছে যে ফসফোটাইডিক অ্যাসিড, এবং বাকি 4টা হচ্ছে কি জটিল। 5 ধরনের লিপিডের মধ্যে একটা সরল, বাকিগুলো হচ্ছে জটিল। তো যেটা সরল সেটা হচ্ছে যে না, জটিল লিপিড যে 4টা আছে, সেই 4টার মধ্যে একটা লিপিডের নাম হচ্ছে লেসিথিন। এমনি এগুলো মুখস্থ রাখবে, এগুলো কোনো আহামরি বিষয় না। আচ্ছা, ঝিল্লিস্থ ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে কি লেসিথিন। মানে তুমি যে লেসিথিন, ফসফোলিপিডের মধ্যে লেসিথিন পাবা না, তো ওই লেসিথিনের হচ্ছে যে অর্ধেকেরও বেশি তুমি কি পাবা, লেসিথিন পাবা। কোনো কোনো ক্ষেত্রে আরএনএও থাকতে পারে। পেঁয়াজের কোষে হচ্ছে কী থাকে, আরএনএ থাকে। এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। কোনো ক্ষেত্রে আরএনএ, পেঁয়াজের কোষে কী থাকে, আরএনএ। মানে পেঁয়াজের কোষের যে কোষঝিল্লি থাকে, সেই কোষঝিল্লির মধ্যে তুমি কী পাবা অনেক সময়, আরএনএ। তাহলে এটা একটা ব্যতিক্রমধর্মী তথ্য, মনে রাখো। আচ্ছা, এবং পরীক্ষায় আসার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিস, যে কোষঝিল্লির কাজ, তোমাকে যদি বলে যে কোষঝিল্লি কী কাজে তোমার হচ্ছে যে লাগে, তো দেখো, সমস্ত বস্তুকে ঘিরে রাখে, অর্থাৎ প্রোটেকশন দেয়। বস্তুকে যে অভ্যন্তরীণ বস্তুকে কী করে, ঘিরে রাখে, একটা হচ্ছে সেফটি দেয়, এবং বস্তুগুলোকে কী করে, বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। ঠিক আছে, এবং ব্যাপক নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, অর্থাৎ ভিতরের জিনিসপত্রগুলো নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে তোমার কি কোষঝিল্লি ভূমিকা রাখে। আচ্ছা, তারপর 5 নম্বর ইম্পর্টেন্ট দেখো, 4 নম্বরটা এমনি দেখে নিও। 5 নম্বর হচ্ছে কি, কোষের ভেতরে এবং বাইরে ভেতরে বস্তু স্থানান্তর করে, বস্তুর স্থানান্তরে সাহায্য করে। হ্যাঁ, বিভিন্ন বৃহদাণু, বিভিন্ন অণু আর কি, বিভিন্ন অণু কী করে সংশ্লেষণ করতে পারে। সংশ্লেষণ মানে তৈরি করা, বিভিন্ন অণু তৈরি করতে পারে কোষের প্রয়োজনে। ঠিক আছে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, বিভিন্ন রকম কি তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে কি, পারস্পরিক বন্ধন, বৃদ্ধি, চলন ইত্যাদি কাজেও কি এর ভূমিকা আছে। তারপর হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। কি বলছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। তাহলে কঠিন বস্তু ফ্যাগোসাইটিস মানে কোষঝিল্লি দিয়ে গিলে ফেলা। ঠিক আছে, আর পিনোসাইটিস প্রক্রিয়া কি, তরল বস্তু গ্রহণ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। ঠিক আছে, কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। ঠিক আছে, স্নায়ু উদ্দীপনা বহন করে। তোমার মস্তিষ্ক থেকে কোনো তথ্য আসলে সেই তথ্যগুলো বহন করে। তাহলে আমরা মোটামুটি কোষঝিল্লির যে কাজগুলো দেখলাম, এগুলো তুমি মনে রাখার ট্রাই করবা। ঠিক আছে, তোমার সব মনে রাখার দরকার নেই, তুমি বেছে 5 থেকে 6টা মনে রাখবা, তোমার ইচ্ছা তুমি কোন 5-6টা মনে রাখবা। প্রথমবার মুখস্থ করার সময় কী করবা, তুমি 5 থেকে 6টা মুখস্থ রাখবা। আচ্ছা, এবার আমরা নেক্সট যে অংশটুকু জানবো, সেটা হচ্ছে কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। মানে কোষঝিল্লি বিভিন্ন রকম আকার ধারণ করতে পারে বিভিন্ন জায়গায়। তো সেই অবস্থা অনুযায়ী বিভিন্ন রকম অবস্থা তৈরি হতে পারে। সেই অবস্থাগুলোর আবার নাম আছে। সেগুলো কি, মাইক্রোভিলাই, ডেসমোসোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। আচ্ছা, মাইক্রোভিলাই জিনিসটা কি, এটা প্রাণী কোষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস। ধরো আমাদের বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র তুমি পড়ছো না, যখন আমরা বায়োলজি সেকেন্ড পেপার পড়বো তখন বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র দেখবা। তো অন্ত্র আর কি, তো অন্ত্রের যে কোষগুলো আছে, সেই কোষগুলো কী হতে পারে, এইরকম হতে পারে, এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ হতে পারে। মানে কোষঝিল্লি এরকম অভিক্ষেপ তৈরি করে। এই অভিক্ষেপটাই মূলত হচ্ছে তোমার মাইক্রোভিলাই। এটা প্রতি কোষে প্রায় 3000 পর্যন্ত হতে পারে, 3000 পর্যন্ত হতে পারে প্রতি কোষে।
এরকম করে কী লাভ হয় জানো? এরকম করে লাভ হয় যে ক্ষেত্রফল বেড়ে যায়। হ্যাঁ, মানে এরা খাবার গ্রহণ করে না, এরা আছে খাবার ধরে, খাবার ধরার কাজে যেহেতু অংশগ্রহণ করে, তো এদের ক্ষেত্রফল বেড়ে যায়, এরা বেশি খাবার ধরতে পারে, এই কারণে অন্ত্রের কোষগুলো এরকম। এবার আসো ডেসমোসোম। ডেসমোসোম জিনিসটা কি? তো এটা একটা কোষ ঝিল্লি, এটা ধরো একটা কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির বিভিন্ন স্থানে এরকম বৃত্তাকার অঞ্চল তৈরি হয়, মানে বৃত্তাকার যুক্ত একটা অঞ্চল তৈরি হয়। এই অঞ্চলটাই হচ্ছে কি তোমার ডেসমোসোম। এক্সাক্ট তা না, এই বৃত্তাকার অংশগুলোকে বলা হয় টনোফাইব্রিল। ঠিক আছে? তো এরকম অসংখ্য টনোফাইব্রিল যুক্ত যে অঞ্চলটা থাকে, সেই অঞ্চলটা হচ্ছে কি তোমার ডেসমোসোম। তারপর ফ্যাগোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তুমি 9-10 পড়ে আসছিল। কী বলো তো? এটা ধরো একটা কোষ ঝিল্লি। তো এইটা মনে করো একটা খাদ্য, এটা মনে করো একটা খাবার। হ্যাঁ, তো কোষ ঝিল্লি ওর কী বলো, যে ঝিল্লিটা আছে, মানে কোষটা ওর যে ঝিল্লিটা আছে, সেই ঝিল্লি দ্বারা কী করে এই খাবারটাকে গ্রাস করে। কীরকম করে? ধরো এটা কোষ ঝিল্লি ছিল, কোষ ঝিল্লি এই খাবারটাকে এরকম করে গ্রাস করে ফেলছে, এই খাবারটাকে এরকম করে গ্রাস করে লক করে ফেলছে ভিতরে। তখন যে এই উঁচু যে জায়গাটা তৈরি হবে, এই জায়গাটাই মূলত হচ্ছে কি তোমার ফ্যাগোসাইটিক ভেসিকল। আর পিনোসাইটিক ভেসিকল কি? কোষ ঝিল্লির মধ্যে অনেক সময় এরকম ফাটল তৈরি হয়ে যেতে পারে, এরকম ফাটল তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে? এই ফাটল দিয়ে পানি টানি হাবি যাবি অন্য কিছু প্রবেশ করতে পারে। তো এই ফাটলটাই হচ্ছে তোমার কি পিনোসাইটিক ভেসিকল। ঠিক আছে? তো এইরকম কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা বিভিন্ন সময় তৈরি হতে পারে, হইলো কোনো সমস্যা নেই। তো এগুলো একটু দেখে রেখে তোমার বইয়ে দেওয়া আছে। এবং সবার শেষ যে একটা ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে দেওয়া আছে, দেখবা যে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। এই ছকটা তুমি ভালো করে পড়বা। ঠিক আছে? কি? যে কোষ ঝিল্লি ও কোষ প্রাচীরের পার্থক্য। ঠিক আছে? এই পার্থক্যগুলো ভালো করে আছে তুমি একটু দেখে নিও, আমি আর বলতেছি না, দিলে বুঝবা। তাহলে হচ্ছে আমাদের প্রোটোপ্লাস্টের যে 3টা প্রধান উপাদান ছিল, তার মধ্যে একটা উপাদান হচ্ছে কোষ ঝিল্লি শেষ। নেক্সট ক্লাসগুলোতে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে জানবো, অর্থাৎ বিভিন্ন ধরনের যে তোমার অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলো জানবো, মাইটোকন্ড্রিয়া হাবিজাবি যা যা আছে সব। ওকে।